नो देयर विल बी, हम करके रहेंगे। क्या करके रहेंगे? ग्रेटर त्रिपुरा लैंड। आई आस्क नाउ whether বিজেপি they consider to this demand। আমি অনুরোধ করব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য এবং এখানে এই তাদের সভাপতি এবং বড় বড় ইয়ারা আসবেন, মানে স্টার ক্যাম্পেইনার আসবেন, তারা যেন ত্রিপুরার মানুষকে জবাব দিয়ে যান। কারণ তোমাদের ঘরে নতুন অতিথি, নতুন জামাই গিয়ে বলছে ত্রিপুরা ল্যান্ড হতে रहेंगे। তো বিজেপি কি এই কথা তারা বলেছে কিনা ত্রিপুরা রাজ্যের মানুষকে এই সুযোগে একটু শুনিয়ে গেলে বোধহয় ভালো হবে। দেয়ার ইন দ্যাট অ্যাকর্ড, ইন দ্যাট এগ্রিমেন্ট দেয়ার ইজ ওয়ান লাইন, দি ত্রিপুরা মথা they would not resort to any kind of movement until and unless this is implemented. So when it will be implemented, nobody knows. But their hands were tightened. Do you think Tripura Motha is silent on CAA because of this embargo and holding movements in the tripartite accord? Not only that, Tripura Motha already, because you see, because they have now waited. So whatever you see, it is, I am not asking only Tripura Motha, but simultaneously I am asking the BJP also, that Tripura Motha, yesterday also someone is, that is the claiming, no? আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে তফসিল উপজাতি সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী হবেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। উনি আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। উনি আপনারা অনেকে জেনে থাকতে পারেন, ওনার বাবা সর্বজয় রিয়াং সন্ত্রাসবাদীদের হাতে শহীদের মৃত্যুবরণ করেছেন। সেই বীরের সন্তান আমাদের এখানে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী। উনি কাস্তে হাতুড়ি তারা প্রতীক চিহ্নে উনি নির্বাচক মণ্ডলীর আশীর্বাদ চাইবেন, সমর্থন চাইবেন এবং আমরা তাকেই বামফ্রন্ট কমিটি মনোনয়ন করেছি। আপনারা জেনে থাকবেন যে ভারতের নির্বাচন কমিশন আমাদের রাজ্য বিধানসভার একটি শূন্য আসন, রামনগর বিধানসভার শূন্য আসনের জন্য নির্বাচন ঘোষণা করেছে। এই শূন্য আসনে রামনগর বিধানসভার যে রামনগরে ত্রিপুরা বিধানসভার যে শূন্য আসন, সেই শূন্য আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন কমরেড রতন দাস। উনি আমাদের পার্টির সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক। এই নির্দিষ্ট রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছেন। সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়া ব্লক হয়েছে, ইন্ডিয়া ব্লকের যে স্পিরিট ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য সেখানে এই সিট শেয়ারিং হোক বা অন্য সেভাবে প্রত্যেক রাজ্যে রাজ্যে ম্যাক্সিমাম পসিবল সেরকমভাবে এই নির্বাচনে লড়াই হবে। তো এখানে আজকে আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের জন্য আমাদের প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছি একটু আগে। তো পশ্চিম ত্রিপুরা আসনে এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থীর নাম ঘোষণা তারা করেছেন, শ্রীযুক্ত আশিস কুমার সাহার নাম। আমরা যে এই দুটি কেন্দ্রে, শুধু পূর্ব ত্রিপুরা কেন্দ্রে না, পশ্চিম ত্রিপুরা কেন্দ্রেও যাতে বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লকের এই প্রার্থী যাতে তার জয় সুনিশ্চিত হয় তার জন্য সর্বাত্মকভাবে আমরা লড়ব। একসাথে সর্বত্র আমাদের প্রচার সেভাবে যায়, মানুষের কাছে আমরা সে আবেদন আমরা নিয়ে যাব। দ্বিতীয় হল যে এই নির্বাচনে
ত্রিপুরার যে জনগণের জন্য যদিও এটা অব্যক্ত ছিল না, ত্রিপুরাজ্যের মানুষ যথেষ্ট সচেতন, কিন্তু সময়ের সারণীতে কখনো কখনো যে সত্য বা বাস্তব যতই রূঢ় হোক, এটাকে যারা সময়কে পেছন দিকে ঠেলে নিয়ে যেতে চায়, মানুষের শুভ চিন্তা ভাবনা, মানুষের অধিকার, এটাকে যারা পেছন দিকে ঠেলে দিতে চায়, সাময়িকের জন্য নানা কায়দা কানুন করে কসরত করে তারা সফল হয়, কিন্তু একটা সময়েতে তাদের যাবতীয় কৌশল, তাদের মূল চেহারা এগুলো ধরা পড়ে। এখানে আমাদের আহ্বায়ক বলেছেন অনেক, আমি সেগুলো যাচ্ছি না। এটা হলো যে একটু আগে আমাদের সাথী বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সাথে ত্রিপুরা মথার তাদের একটা সময়তে আড়ালে আবডালে এখন প্রকাশ্যে, এবং দুদিক থেকেই এটা ভারতীয় জনতা পার্টির দিক থেকেও তাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা, অর্থাৎ তারা মুখে যে কথা বলে রাষ্ট্রবাদ, দেশের সার্বভৌমত্ব, সংবিধান, মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা, বল্লভভাই প্যাটেলের প্রতি তাদের আনুগত্য, এটা যে ঠুনকু, এটা এরকম কিছু কিছু ঘটনাতে সর্বভারতীয় ক্ষেত্রেতেও এবং কোনো অঞ্চলের বা রাজ্যের ক্ষেত্রেতেও এটা ধরা পড়ে যায়। এই যে মথার সাথে তাদের যে রাজনৈতিক যে হলো, আটাত হলো, আমরা দেখেছি বহু নাটক টাটক করে এটা এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে। চুক্তিটা ভারতীয় জনতা পার্টির সাথে না, চুক্তি হলো ত্রিপুরা মথা দলের সাথে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার। এবং সেখানে যে কথাটা ত্রিপুরাজ্যের প্রতিটি মানুষের কাছে, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার প্রতিটি অক্ষরে, প্রতিটি তাদের চ্যানেলে অসংখ্যবার উচ্চারিত হয়েছে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডেই একমাত্র সলিউশন, এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ছাড়া আর কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং, কোনো ধরনের বোঝাপড়া এবং তাদের আন্দোলন থামবে না। কিন্তু এগ্রিমেন্টে এগুলোর কিছু উল্লেখ নেই, ভাষা কিছু কথাবার্তা। অর্থাৎ তার আগে এনসি দেববর্মার সাথে যেরকম ভাবে এরকম চুক্তি না হলেও পরবর্তী সময়েতে এই এম্পাওয়ার কমিটি বা মোডালিটি কমিটি করার চেষ্টা হয়েছিল 6 বছরে, কোনো ডিম প্রসব করেনি। এটা তারই পুনরাবৃত্তি। কিন্তু আমরা দেখলাম যে চুক্তি করে ফেরত আসে নাটক করে, এরা এত বাজি পোড়ালো, আবার সে সরলমতি ত্রিপুরাজ্যের পাহাড়ের জনগণকে নানাভাবে এই উল্লসিত করলো, উন্মাদনার দিকে ঠেলে দিল। দেখা গেল চুক্তিটা ওই এগ্রিমেন্ট না, ওই যেখানে যাই লেখা হোক সে লেখার মধ্যে কিছু নেই। আসল চুক্তি হলো যে গত বিধানসভা নির্বাচনে এই ভোট ভাগ করে বিজেপিকে যে ক্ষমতা আসতে সুযোগ দিয়েছে, সেই ক্ষমতার স্বাদ যাতে সরাসরি পেতে পারে। তার একদিন আগেও, দুদিন আগেও, 3 দিন আগেও এবং গত 3 বছর ধরে যে ভারতীয় জনতা পার্টিকে এই দল বলছিল এটা চলো পাল্টাই, আসলে জুমলা, কিছুই পাল্টায়নি। এডিসি কে, ভিলেজ কমিটিকে বঞ্চিত করেছে, ত্রিপুরাজ্যের বেকার যুবকদের বঞ্চিত করা হয়েছে, এডিসি কে টাকা দেওয়া হয় না। কিন্তু সেই বিজেপির সাথে যে অতীতে বা গত 3 বছরে ভারতীয় জনতা পার্টি বা তাদের সরকার যে ধরনের ভুলগুলো করেছে, বিমাতৃসুল আচরণ করেছে, এগুলি তারা শুধরাবে কিনা এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা উল্লেখ নেই। কিন্তু একেবারে তাদের প্রেম নাকি খুল্লা প্রেম,
এটা এমনি না, খোল্লা প্রেম। মিডিয়া বা কেউ কেউ সমালোচকরা বলতেন এটা আড়ালে, যে না আড়ালে না, আমাদের প্রেম খোল্লা প্রকাশ্য, এই কথাগুলো আজকে বলা হচ্ছে। এবং সেখানে যে ত্রিপুরাজ্যের পাহাড়ের সরলমতি মানুষ, বিশেষ করে যুবক সম্প্রদায়কে সিএএ নিয়ে, তারপর ভিলেজ কমিটি ইলেকশন নিয়ে, আরও নানাভাবে তাদেরকে এই উস্কানি দেওয়া হয়েছে, বিভ্রান্ত করা হয়েছিল। আজকে যখন সিএএ 4 বছর বাদে নরেন্দ্র মোদীর সরকার ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষণা হওয়ার পর, অসাংবিধানিক ঘোষণা হওয়ার পর বহু চেষ্টা করেও স্টেট ব্যাংকে দিয়ে আটকাতে পারল না, এটা যখন প্রকাশ করতে বাধ্য হলো বা প্রকাশ করানোর জন্য সুপ্রিম কোর্ট চূড়ান্ত নির্দেশিকা দিল, সেদিন মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি তাদের ক্লেদাক্ত চেহারা লুকোনোর জন্য যখন পথ খুঁজছিল, এই সিএএ যা 4 বছর ধরে বাক্সবন্দি, এটাকে বাক্স খুলে নিয়ে আসলো। আর সেদিনেই মানে সিএ, কিন্তু আমরা দেখি সেই ত্রিপুরা মথা সিএ সম্পর্কে আজকে তাদের কোনো বক্তব্য নেই। অর্থাৎ শুধু আড়ালে আবডালে বিজেপির বিরুদ্ধে তথাকথিত নাটকীয় ভঙ্গিতে কথা বলে তাদেরকে ক্ষমতায় আর টিকে থাকার সুযোগ করে দেওয়া না। তার চেয়ে ভয়ঙ্কর হলো ত্রিপুরাজ্যের এই ট্রাইবেলদের যে ত্রিপুরাসা থানসার নামে এদেরকে পুঁজি করে, তাদের আবেগকে পুঁজি করে কিছু লোকের রোজগার করার একটা দান্দা আজকে প্রকাশ্যে সেখানে আসছে। তো এই নির্বাচনে এটাও একটা গুরুত্বপূর্ণ, ত্রিপুরার যে এইভাবেই যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিভাজন তৈরি করা এবং ট্রাইবেল অংশের যারা তাদের মধ্যে যারা এই নতুন প্রজন্ম, এদেরকে বিপদগামী করার যে একটা প্রবণতা, এই প্রবণতা এই নির্বাচনের মধ্য দিয়ে এটাকে রোখার একটা মস্ত বড় সুযোগ গণতান্ত্রিক পথে সেখানে এসছে। আর একটা কথা সেখানে বলতে চাই আমি, গতকাল যখন ভারতের নির্বাচন কমিশন তার এই মানে চিফ ইলেকশন কমিশনার যখন নির্ঘণ্ট ঘোষণা করে, তার আগে দারুণভাবে একেবারে হাস্যরসে পরিপূর্ণ এই শায়রি টায়রি বলেছেন যে না, এবারের নির্বাচন যে অতীতের যা ভুলভ্রান্তি হয়েছে সমস্ত কিছু শিক্ষা নিয়ে একেবারে ফুল প্রুফ নির্বাচন করবেন। আমরা আস্থা রাখতে চাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে, যদিও এই ত্রিপুরাজ্যে বিগত কয়েক বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। গেল 6-7 মাস আগে যে বাই ইলেকশন হলো, তো সেদিক থেকে আমাদের অভিজ্ঞতা ভিন্ন। আমরা দেখেছি যে বক্সনগর এবং এই ধনপুরে কিভাবে যে দলে দলে লোক গিয়ে সেখানে এই ভোটিং কক্ষে গিয়ে সেখানে ভোট দিচ্ছে, সিসি ক্যামেরাতে ফুটে উঠছে। কন্ট্রোল রুমে বসে এখানে চিফ ইলেকশন এই অফিসার ত্রিপুরার বা সুনামুরার যিনি তখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, বর্তমানে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তিনি রিটার্নিং অফিসারও, দেখছেন। আমরা এই ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি যে অমুক বুথে আপনি দেখুন কিভাবে সকাল থেকে সেখানে দলবদ্ধভাবে রিগিং হচ্ছে। তারা সিসিটিভি ক্যামেরাতে বসে বসে দেখছেন, হ্যাঁ, কিভাবে যে এক একটা জায়গাতে একেবারে উৎসবের আকারে কিছু করেননি। দিল্লিতেও আমরা তখন খবর পাঠানোর চেষ্টা করেছি, কোনো হস্তক্ষেপ হয়নি। কাজেই এগুলোতে আমাদের মানে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে সন্দেহ থাকাটাই স্বাভাবিক। তারপরেও যখন রাজীব কুমার মহোদয় বলছেন
তিনি এই 4টা এম এর কথা বলেছে। একটা এম সম্পর্কে আমার ভুলে গেছি আমি, মানি, মাসেল, মডেল কোড অফ কন্ডাক্ট, আর হ্যাঁ হ্যাঁ মিস ইনফরমেশন, মানি, মাসেল, মিস ইনফরমেশন এবং মডেল কোড অফ কন্ডাক্ট। আমি আজকেই একটা সকালবেলা একটা কাগজের দৈনিক হেডলাইন দেখলাম, এই একটা হেডলাইন, এই রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক যিনি পদে আছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তিনি গতকাল কোন একটা জায়গাতে বক্তৃতা করছেন যে কংগ্রেস দলকে গালাগাল করতে কি, কংগ্রেস দল খুনি পার্টির দূষর। কাকে ইঙ্গিত করা হচ্ছে? আর মুখ্যমন্ত্রী যখন এইভাবে উস্কানি দেন যে খুনি পার্টির দূষর কংগ্রেস, এবং তারপরে আরো অনেক এই কথা বলেছেন, এর মানে এটা কি? যেদিন রাজীব কুমার এই কথাটি বললেন, আর সেই দিনেই ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওইটাকে প্রায় চ্যালেঞ্জ করে বলছেন প্রকাশ্য সভাতে, মাইকে, অসংখ্য ক্যামেরার সামনে। কাজেই আমি পর্যন্ত বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু মুখ্যমন্ত্রী মাননীয় বলতেই হয়, ডাক্তার, প্রফেসর, তিনি যেন 8 বরদোয়ালি বিধানসভা ক্যান্ডিডেট যে বাই ইলেকশন কিভাবে জিতে এসছেন, বহু ফটোগ্রাফ আজকে যে সমস্ত ক্যামেরাগুলো এখানে এসছে এই ক্যামেরাগুলোতে বন্দী আছে। তিনি যখন ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের ভারতীয় জনতা পার্টি দলের প্রেসিডেন্ট ছিলেন, এবং আজকে যিনি তাদের প্রার্থী হয়েছেন মাননীয় বিপ্লব কুমার দেব, তিনি তখন ত্রিপুরা রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী। কিভাবে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র জবাই হয়েছে, গণতন্ত্রকে খুন করা হয়েছে। কাজেই একটু এই কথাগুলি বলার ক্ষেত্রে একটু তারা মনে রাখুন, সরকার আপনারা আছেন, আস্ফালন দিচ্ছেন যে 400 বেশি আসন নিয়ে আসবেন, কিন্তু এইভাবে গণতান্ত্রিক পরিবেশকে, ভোটের পরিবেশকে কলুষিত করবেন না। তো এই তার সাথে আমি বলবো যে ত্রিপুরা রাজ্যের নির্বাচন কমিশন, নির্বাচন অফিস বা সিভিল ইলেকশন অফিস, এরকম কোন সাধারণ নির্বাচন হলে অতীতে যে কোনো সময় বিধানসভা বা লোকসভা, যে স্টেট লেভেলে অল পার্টির মিটিং ডাকা হয়, সর্বদলীয় সভা ডাকা হয়। ভারতের নির্বাচন কমিশনাররাও যদি ফুল বেঞ্চ না আসতে পারেন, অন্তত 1জন বা 2জন তারা আসেন। কিন্তু এবার এখন অবধি নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে যে ইসিআই থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কোনো প্রতিনিধি, কমিশনার তো আসেনি, ঠিক আছে, কমিশনার ছিল না, একজন রিটায়ার করেছে আর একজন পদত্যাগ করেছে, যিনি চিফ ইলেকশন কমিশনার, তার পক্ষে সময় হয়নি। কিন্তু উচ্চ পদস্থ কাউকে পাঠিয়ে ত্রিপুরা রাজ্যের যে এই নির্বাচক মন্ডলী এবং রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করতে পারতেন, করেননি, সিইও করেননি। যাই হোক, নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে। আমি আমাদের বামফ্রন্টের তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে এটা অনুরোধ করব, ঠিক আছে হয়নি, কিন্তু আগামী নির্বাচন, কারণ বিগত যে সপ্তদশ যে লোকসভা নির্বাচন, 1952 ইংরাজিতে ভারতবর্ষে প্রথম নির্বাচন হওয়ার পর যা রেকর্ড হয়েছে, সর্বোচ্চ পোলিং বুথে রিপোলিং হয়েছে এই পশ্চিম ত্রিপুরা এই লোকসভা কেন্দ্রে, সর্বোচ্চ। পলিটিক্যাল পার্টিগুলোর দাবি আরো অনেক ছিল। নির্বাচন কমিশনেই এই সিসিটিভি ক্যামেরা দেখে তারাই ঠিক করেছেন, তাও ভারতবর্ষের কোন নির্বাচনে 52 সালের পরে এত সংখ্যক পুনর্নির্বাচন হয়নি।
তারপর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ঘটনাচক্রে আমি প্রার্থী ছিলাম, সেখানেও এরকম ভাবে কোথাও প্রার্থীরা প্রচারে যেতে পারে না, সর্বত্র দিন দুপুর বেলা এই সন্ত্রাস বাহিনীর আক্রমণ হামলা, কোথাও গ্রেপ্তার হয় না, কোথাও তাদেরকে দমানো হয় না। এই অবস্থায় আমরা প্রমাদ গুনছিলাম কিভাবে ভোট হবে। আমরা কিন্তু নির্বাচন কমিশনের কাছে এক্ষুনি ভোট স্থগিত করো বা পিছাও আমরা বলিনি। যখন এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যখন এইভাবে র্যাম্পান্ট রিগিং হলো, ফার্সে পরিণত করা হলো, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার স্বয়ং সোমোটু ভারতের নির্বাচন কমিশনের কাছে লিখেছে, the situation prevailing is not conducive to conduct election. পরিস্থিতি এমন জায়গায় গেছে, প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকার, নির্লিপ্ত। কাজেই 7 দিন পিছিয়ে এই নির্বাচনটাকে সেখানে পরিস্থিতি ঠিকঠাক করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু তিনি পারেননি। আমি এই রিটার্নিং অফিসারের নাম হচ্ছে বিকাশ সিং, এই যে গেল নির্বাচনে আমি তাকে ধন্যবাদ জানাবো। হি টুক ইনিশিয়েটিভ। তিনি সোমোটো ভারতের নির্বাচন কমিশন লিখে 1 সপ্তাহ পিছিয়ে ছিল, কিন্তু তারপর নির্বাচন ঠিকভাবে হয়নি। কাজেই সে অভিজ্ঞতা ত্রিপুরা আছে, কিন্তু ভারতের নির্বাচন কমিশন মিস্টার রাজীব কুমার মহোদয় তিনি এটা এখানে একটা সভা করা, ত্রিপুরা মানুষকে আশ্বস্ত করার প্রয়োজন বোধ করেননি বা তার কোনো মেশিনারি আসেনি। যাই হোক, সামনে যাতে নির্বিবাদে এবং অবাধে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলগুলো প্রচার করতে পারে এবং ভোটাররা যাতে ভোট দিতে পারে, এটা সুনিশ্চিত করুন, এটা আমাদের আবেদন থাকবে। আর এই যে ইন্ডিয়া ব্লক কংগ্রেস দলের সাথে আমরা শীঘ্রই আমরা নির্বাচনী যে এই ক্যাম্পেইন তার চকআউট করার জন্য আমরা সভা আমরা করব, এবং শুধু বামফ্রন্টের এই 4টা দল না, আরো ছোটখাটো ত্রিপুরা রাজ্যে কিছু দল আছে, তাদেরকে আহ্বান জানাবো একসাথে মিলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যাতে একটা ঐক্যবদ্ধ এবং আমাদের অধিকার রক্ষার সে লড়াই শুরু করা যায়। আর এই যে গত 2-3 দিনে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, মথার সাথে এই প্রকাশ্য খুল্লা প্রেম শুরু হওয়ার পর বিজেপির অন্দরমহলে বহু লোক অখুশি, কি করে কোনো একটা দলের প্রার্থী আবার আরেকটা দলের চিহ্ন নিয়ে দাঁড়ায়, ভারতে যা হয়নি, তারা অখুশি। আবার মথা দলের মধ্যে অখুশি, যার সাথে ত্রিপুরাকেই তিনি চেনেন না, ত্রিপুরা মানুষকেও তাকে চেনেন না, তাকে মথার নামে প্রার্থী করা হয়। বহু লোক যোগাযোগ করছেন, তাদের কাছেও আমরা যাব। হ্যাঁ, বিজেপি দলে থেকেও যারা আজকে এই সমস্ত কর্মকাণ্ডে অতিষ্ঠ, মথার ভেতরে থেকে মথাকে যে 100% বিশ্বাস করার পর যারা আজকে প্রতারিত ভাবছেন, তাদের কাছে আমরা যাব, তাদেরকে অনুরোধ করব, এই নির্বাচনে এটা কোনো একটা দল থাকতে হয়, সিম্বল থাকতে হয় বটে, কিন্তু সংবিধান, গণতন্ত্র, অধিকার রক্ষা করার জন্য আমাদের সবারই সহযোগিতা প্রয়োজন। তাদেরকেও তাদের মতো করে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, মথা, আইপিএফটি এই ত্রিপুরা রাজ্যকে গত 6 বছর ধরে যা লুট করছে এবং দেশটাকে লুট করছে বিজেপি, এ থেকে রক্ষা করার জন্য তারা যাতে এগিয়ে আসেন। একটা প্রশ্ন, হ্যাঁ, ম্যানিফেস্টো কি দিল্লি থেকে সেন্ট্রালি হবে, আমরা হয়তো বা বামফ্রন্টের তরফ থেকে একটা আবেদনপত্র আমরা দেব, কিন্তু ম্যানিফেস্টো বা এরকম এটা ইন্ডিয়া থেকেই
দিল্লি থেকে হবে। লোকসভার ইলেকশন তো সেন্ট্রাল। হ্যাঁ, আর কেউ? স্যার, একদিকে সিপিআইএম কংগ্রেস জোট, আরেকদিকে বিজেপি এবং ত্রিপুরা মোটা, লড়াইটা কেমন হবে? আমি তো বললাম অবাধ শান্তিপূর্ণ অর্থাৎ ফ্রি ফেয়ার ইলেকশন যদি হয়, ত্রিপুরাজ্যের মানুষ তাদের যে অভিব্যক্তি নানাভাবে প্রকাশিত হচ্ছে, সে কারণেই তো যে এই অপ্রকাশ্য প্রেম এখন প্রকাশ্য প্রেমে নিয়ে আসতে বাধ্য হয়েছে। তো এদের অবস্থাটা কি? ইভেন গত বিধানসভাতে যে পার্সেন্টেজ ভোট পেয়েছে, যারা দিয়েছে, তারাও তাদের প্রতি খুশি নয়। কাজেই আমরা চাই যারা গণতন্ত্র রক্ষায় যারা দায়বদ্ধ বা অঙ্গীকারবদ্ধ, সবাইকে এই নির্বাচনে আমাদের দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রেতে এই পবিত্র ভোটে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা ভোট দিতে পারেন, আমরা সেটা সুনিশ্চিত করতে চাই। Sir, the allegation on the alliance, the India alliance, is that from the ruling party and the Mota, which is now a ruling party, is that you people have been fighting against each other. Now all of a sudden, for coming or gaining the political power, you have come together. This is very much unethical, and how come you can come together? What is the difference? No, never. In no election we had fought each other. That is we fought together. That is we have fought within us, because during the last assembly election, Motha also campaigning against the BJP. BJP is anti-tribal, anti-ADC, anti-people, anti-youth, corrupt. You go by the hundreds of video clippings of the Motha leaders. So while they also attacking or appealing before the people to defeat BJP, that time, and they are also appealing to us, that let us join a hand together to defeat BJP. Then we reacted, we responded, but finally they backed out. So we have never fought together. Rather, yes, what you said, we fought each other, and now also we'll be fighting each other against them. That time in different way, now directly, transparently, that is which, where, what is black, what is white. It is totally, that is transparent before the people of the state. The question was that you have fought against each other, that is the Congress and the... Oh, no, that's true. That's true. That's true. In Tripura, earlier, Congress was the only our, opposition. There was no other party. But today the question has arrived at that at the hand of the BJP, our constitution, this secular structure, everything going to be collapsed. What our convener said, that the corruption, nepotism, it has been institutionalized. How the electoral bond, it has been enacted, and now there are very popular chanting now. ये जो इलेक्टोरल बॉन्ड, ये तो ट्रेलर है, पीएम केयर्स पिक्चर होके निकालेगा, ये ट्रेलर आया है, सिर्फ ट्रेलर। पीएम केयर्स, यहाँ पे भी thousands of crores have been amassed by BJP unconstitutionally. So if this sort of attempt destroying our polity, our constitution, it cannot be checked, then India will not remain as India today. So that's why we have come together with the greater, responsibility to save our country. একটা জিনিস দেখবেন, এই যে শুনুন, একটা জিনিস দেখবেন
দিস ইজ দি ইন্ডিয়া। এখানে ভারতবর্ষে যখনই একটা শক্তি দেশকে বিপন্ন করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, বেপুরা হয়ে ওঠে, তখন তার বিরুদ্ধবাদী সবগুলা শক্তি এক হয়েছে। কি মহাভারতের যুগেই বলুন, কি রামায়ণের যুগে বলুন, কি আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে বলুন, জাতীয়তাবাদী আন্দোলনকে ব্রিটিশকে বিতরণ করার জন্য ব্রিটিশ বিরোধী সবকটি দল, সবকটি সভা সমিতি, বিজেপি, কংগ্রেস, বামপন্থী অনুশীলন সমিতি সবাই এককাট্টা হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিল। আজকে দেখা যাচ্ছে স্বাধীনতার ৭৫ বছর সময়কালে বিজেপির গত ১০ বছরের যে শাসনকাল, এই শাসনকালে দেশ আজকে বিপন্ন। তো কাজেই এই বিজেপি কর্তৃক দেশকে বিপন্ন করার বিরোধী যারা, তারা আজকে যতই তাদের মতো পার্থক্য থাকুক, পূর্বেকার যতই বিরোধ থাকুক, দেশের স্বার্থে দেশের মানুষের আজকে তাকে, দেশের মানুষ তাকে একতাবদ্ধ করতে বাধ্য করে। What is your question? Sir, another is, as you say, that there is already resentment within the BJP and the Yeah. Mota is it? Yeah. Don't you think that is again do you think it's an advantage for your people also that we Definitely, it is not our advantage. I would say this is the responsibility of any patriotic, any peace-loving, any those who are very much responsible for their own motherland, own culture. So that's why I'm appealing to them. I'm not asking what you will do, whether you will defect from your party or not. Last 2 days, scores of Motha leaders and the BJP leaders, they phoned me. I told them, yes, you decide. I can't say what way, in what fashion will come. But you try to understand the danger, how it is being posed by your leaderships, where they are dragging to you. So that is my appeal to them. So you said earlier that the agreement, the tripartite agreement that was signed between the central and state government and the Tripura Motha party, you said nothing concrete isn't there for the tribal people, the welfare of the tribes of Tripura. How do you actually look into that agreement? What do you think is actually there and What is concrete there? Same thing. You see, what they say that what the NC Dev Burma and Mebar Kumar Jamatia, that is IPFT mistaken. What the mistake they have committed, will not do. We have not done. I would say, what agreement you have signed, their agreement was more stronger than you. Why? Because in 2018 assembly campaign, from this same dais, from which dais and from which platform, Prime Minister India also addressing to the people, from that mic, same mic, NC Dev Burma, he addressed that Prime Minister is here. He is hearing. He is our witness. After formation of the BJP IPFT government, within 6 months, Tripura land will be, that is given. And Prime Minister also clapped. So now they are the witness is the Amit Shah. That time the witness was the Prime Minister. So if it is mistaken, then what would be your product? So that I am saying nothing. And similar that working group or joint working committee, that was there in the name of the modality committee and empowered committee. What it has yielded? Nothing. But they say that this agreement has a greater scope for what they were in the main demand. They say this has a greater scope, religious, cultural. It is like the Greater Tripura land. That time, initially, what has been, that is the dream was, that is showed that Greater Tripura land not only within Tripura, Greater Tripura land, its boundary would be Myanmar. Entire Chittagong hill tracts will be included there. Then part of Mizoram, part of Assam. So anybody else could claim it. And what has happened today? Now even village committee also not functioning. Where is that greater? So they can say.
So people are realizing, people are understanding. Is there in the agreement, is there any para where they committed that we will not take any movement, any situation that unfair to the government? They signed by the Tripura Mother people. This is also there. And it is implied now. It is after implied now. CAA rule has been And, notified, not they a are silent. single word from they are silent. their side. So, there in that accord, in that agreement, there is one line. The Tripura Motha, they would not resort to any kind of movement until and unless this is implemented. So, when it will be implemented, nobody knows. But their hands were tightened. Do you think Tripura Motha is silent on CAA because of this embargo and holding movements in the tripartite accord? Not only that, Tripura Motha already, because you see, because they have now waited. So whatever you see, it is, I am not asking only Tripura Motha, but simultaneously I am asking the BJP also, that Tripura Motha, yesterday also, someone is, that is claiming, no, there will be, हम करके रहेंगे, क्या करके रहेंगे? Greater Tripura land. I ask now whether BJP they consider to this demand. আমি অনুরোধ করব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য এবং এখানে এই তাদের সভাপতি এবং বড় বড় ইয়েরা আসবেন, মানে স্টার ক্যাম্পেইনার আসবেন, তারা যেন ত্রিপুরার মানুষকে জবাব দিয়ে যান। কারণ তোমাদের ঘরে নতুন অতিথি, নতুন জামাই গিয়ে বলছে ত্রিপুরা ল্যান্ড হতে রহেঙ্গে। তো বিজেপি কি এই কথা তারা বলেছে কিনা, ত্রিপুরা রাজ্যের মানুষকে এই সুযোগে একটু শুনিয়ে গেলে বোধহয় ভালো হবে।